ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। আজকে আমি পড়াবো ভর ও শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। আজকের আলোচ্য বিষয়বস্তু হবে ভর ও শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। প্রথমে পড়ব ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস। ভরের নিত্যতা সূত্র কি আমরা একটু দেখে নিই। ভরের কোনো সৃষ্টি বা বিনাশ নেই। পৃথিবীতে মোট ভরের পরিমাণ ধ্রুবক, ইহাই ভরের নিত্যতা সূত্র। তাহলে এটা একটা সহজ সূত্র, অর্থাৎ আমরা কোনো মতেই ভরের সৃষ্টি করতে পারি না বা কোনো মতেই ভরকে ধ্বংস করতেও পারবো না, বিনাশ করতেও পারবো না। পৃথিবীতে মোট ভরের পরিমাণ ধ্রুবক থাকে, এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। আপাত দৃষ্টিতে কিছু ঘটনা থেকে মনে হয় ভর ধ্বংস হয়েছে। আমরা প্রাত্যহিক জীবনে কিছু কিছু ঘটনার সম্মুখীন হই, কিছু কিছু ঘটনা আমরা দেখি যেখান থেকে আমাদের মনে হতে পারে যে ভর ধ্বংস হয়েছে। যেমন মোমবাতি জ্বলনের ক্ষেত্রে একটি মোমবাতিকে যদি আমরা জ্বালাই, সেই মোমবাতির থেকে আমরা আলো পাই এবং ধীরে ধীরে মোমবাতির ভর কমতে থাকে। যখন মোমবাতি সম্পূর্ণ দহন হয় তখন দেখি মোমবাতির আর কোনো অংশই অবশিষ্ট থাকে না। এক্ষেত্রে আমাদের মনে হতে পারে এই যে মোমবাতির দহন হলো, এখানে মোমের যে ভরটা ছিল সেই ভরটা বোধহয় ধ্বংস হয়ে গেল, বোধহয় বিনষ্ট হয়ে গেল, বিনাশ হয়ে গেল। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। মোমবাতি এটা হচ্ছে মোম দিয়ে তৈরি। মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, এতে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। আমাদের বাতাসে থাকে অক্সিজেন। মোমবাতির দহনের ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন, কারণ অক্সিজেনবিহীন কোনো জায়গাতে কোনো বস্তুর দহন হবে না। তাহলে মোমবাতি জ্বলার সময় অক্সিজেনের প্রয়োজন হবে। সেই অক্সিজেন মোমবাতির কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং মোমবাতির হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন জলীয় বাষ্প উৎপন্ন করবে। যেহেতু এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প দুটি গ্যাসীয় পদার্থ, দুটোই বাতাসে মিশে যাবে এবং আমাদের মনে হবে যেন এই মোমবাতির ভরটা বিনাশ হয়েছে বা ধ্বংস হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। আমরা দেখব মোমবাতির ভর প্লাস প্রয়োজনীয় অক্সিজেনের ভর ইজ ইকুয়াল টু উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর প্লাস উৎপন্ন জলীয় বাষ্পের ভর। 2 নম্বর উদাহরণ বলতে পারি, কর্পূরকে খোলা জায়গায় রেখে দিলে। আমরা যদি একটু কর্পূরকে কোনো খোলা জায়গাতে রেখে দিই, কিছুক্ষণ পরে দেখব সেই কর্পূরটা সরাসরি যেহেতু কর্পূর উদ্বায়ী, সেটা সরাসরি বাতাসে মিশে গেছে, কর্পূরের আর কোনো অংশই অবশিষ্ট নেই। এক্ষেত্রে আমাদের মনে হতে পারে কর্পূরের যে ভর ছিল সেই ভরটা এখন শূন্য হয়ে গেছে, অর্থাৎ ভরের বিনাশ হয়েছে, কিন্তু তা হয়নি। কর্পূর উদ্বায়ী বলে কর্পূর সেটা আস্তে আস্তে করে বাষ্পীভূত হয়েছে এবং বাতাসে মিশে গেছে, তাই আমাদের মনে হচ্ছে যেন কর্পূরের যে ভর সেটা ধ্বংস হয়ে গেছে। কাঠের দহনের ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় কাঠের দহন করি। সে আমরা বিভিন্ন প্রয়োজনে, খাদ্যদ্রব্য প্রস্তুতের প্রয়োজনে বা অন্য বিভিন্ন প্রয়োজনে কাঠের আমরা দহন করি। সেক্ষেত্রে কি দেখি, কাঠটা দহনের পর সামান্য কিছু ছাই পড়ে থাকে। তাহলে আমাদের মনে হতে পারে প্রথমে কাঠের যে ভর ছিল, এখন কাঠটা দহন সম্পূর্ণ হওয়ার পর দেখছি যে ছাইটা পড়ে থাকছে সে ছাইটার ভর অত্যন্ত নগণ্য। তাহলে আমাদের মনে হতে পারে যে এখানে ভরের কিছু বিনাশ হয়েছে। এক্ষেত্রেও তা হয়নি। মোমবাতি জ্বলনের ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়েছিল, কাঠের দহনের ক্ষেত্রেও সেই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প যেহেতু এরা বাতাসে মিশে গেছে, তাই এখানে কাঠের যে ভরটা আমরা কম দেখতে পাচ্ছি, যে ছাইটা পড়ে থাকছে সেই ছাইটার ভরটা কম দেখতে পাচ্ছি।
আপাত দৃষ্টিতে কিছু ঘটনা থেকে আমাদের মনে হয় ভর সৃষ্টি হয়েছে, আবার কিছু কিছু ঘটনার আমরা সম্মুখীন হই যেখান থেকে আমাদের মনে হয় যেন ভর সৃষ্টি হয়েছে। আমরা যদি একটি ম্যাগনেসিয়ামের ফিতেকে দহন করি, ম্যাগনেসিয়ামকে যদি দহন করি, তাহলে দেখি ম্যাগনেসিয়ামটা দহনের ফলে যে উৎপন্ন পদার্থ আমরা পাচ্ছি সেই পদার্থটার ভর ম্যাগনেসিয়ামের থেকে বেশি। তাহলে এ থেকে আমাদের মনে হতে পারে যে ম্যাগনেসিয়ামের ভর বেড়ে গেছে, অর্থাৎ এখানে কিছুটা ভর সৃষ্টি হয়েছে। আসলে তা হয়নি। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। ঠিক তেমনি ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন যুক্ত হয়ে Mg2n3 তৈরি হয়েছে। এখানে আমরা ম্যাগনেসিয়াম থেকে পেয়েছি MgO, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে কিছুটা অক্সিজেন যুক্ত হয়েছে, তাই এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর বেড়ে গেছে। এক্ষেত্রেও ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন যুক্ত হওয়ায় Mg2n3 এটার ভর বেড়ে গেছে। লোহায় মরিচা পড়া, আমরা দেখেছি যদি কোনো লোহাকে আমরা আর্দ্র আবহাওয়ায় ফেলে রাখি, কিছুদিন পরে সেই লোহার উপরে একটা বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই বাদামি বর্ণের আস্তরণটাই হলো মরিচা। আসলে এখানে যে আয়রন, যে লোহা, আর লোহার সাথে বাতাসের অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয় Fe3O4। তাহলে এই Fe3O4 অর্থাৎ লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে মরিচার ভর কী হয়ে যায়, বেড়ে যায় লোহার থেকে। তাহলে এখানেও কিন্তু সত্যিকারের কোনো ভর সৃষ্টি হয়নি, লোহার সাথে বাতাসের অক্সিজেন যুক্ত হয়ে মরিচা তৈরি হয়েছে। তাহলে লোহার ওজন প্লাস অক্সিজেনের ওজন = মরিচার ওজন। এরপরে আসবো শক্তির নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র আমরা পড়েছিলাম, এখন শক্তির নিত্যতা সূত্র পড়ব। শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ইহাই শক্তির নিত্যতা সূত্র। ভরের যেমন সৃষ্টি বা বিনাশ ছিল না, শক্তিরও তেমনি সৃষ্টি বা কোনো বিনাশ হয় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ইহাই শক্তির নিত্যতা সূত্র। তাহলে আমরা কোনো শক্তিকে সৃষ্টি করতেও পারবো না, কোনো শক্তিকে ধ্বংস করতেও পারবো না, বিনাশ করতেও পারবো না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে, এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। এই যে শক্তি আমরা পড়লাম, এই শক্তির বিভিন্ন রূপে আমরা দেখতে পাই যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক শক্তি। এই 8টা রূপে আমরা শক্তিকে দেখতে পাই। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক শক্তি। এই শক্তিগুলোকে আমরা ধ্বংস করতে পারবো না। একটা শক্তি থেকে কেবলমাত্র অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। যেমন আমরা এখানে কতগুলো জিনিস দেখিয়েছি, যেমন যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। আমরা হাতে হাতে যদি হাত ঘষি তাহলে দেখব তাপ উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি, যখন ছুরি কাঁচিতে যখন শান দেওয়া হয় তখন সেই সময় তাপের সঙ্গে কিছু আলোর ফুলকি আমরা দেখতে পাই, এখানে যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আমাদের হাত থেকে যদি কোনো বাটি বা গ্লাস মেঝেতে পড়ে যায় তাহলে আমরা কিছুটা শব্দ শুনতে পাই, এক্ষেত্রেও যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, আমরা যে ডায়নামো ব্যবহার করি সেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক তেমনি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যেমন বাষ্প ইঞ্জিন যেটা, সেখানে তাপ শক্তি প্রয়োগ করা হয়, যান্ত্রিক শক্তি পাওয়া যায়। তারপরে তাপ শক্তি থেকে আলোক শক্তি, তাহলে একটা বৈদ্যুতিক বাল্বে, ফিলামেন্টযুক্ত বাল্বে যখন ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন ফিলামেন্ট উত্তপ্ত হয় এবং একসময় সেটি আলো বিকিরণ করতে থাকে, এই ক্ষেত্রে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তি তড়িৎ শক্তিতে, তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা তাপকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করি, তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি,
তাহলে গাছেরা যে সালোক সংশ্লেষ করে সেই সালোক সংশ্লেষের ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি আমরা যে ফটো ইলেকট্রিক সেল যেগুলো করি, অর্থাৎ যেগুলো আমরা সৌরকোষ বলি, সেখানে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তাহলে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে যদি কোনো বদ্ধ ঘরের মধ্যে একটা বোমকে ফাটানো হয়, আর সেই বদ্ধ ঘরে যদি কাঁচের জানালা থাকে তাহলে সেই কাঁচের জানালাগুলো ভেঙে যায়। তাহলে এ থেকে প্রমাণ হয় এই শব্দ শক্তির ফলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়েছে, যে যান্ত্রিক শক্তি কাঁচগুলোকে ভাঙতে সাহায্য করেছে। শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি, তেমনি চুম্বক শক্তি থেকে তাপ শক্তি। চুম্বক পদার্থকে যদি আমরা চুম্বকে পরিণত করি, তা বিচুম্বকন করি, তাহলে কি হবে? তাপ উৎপন্ন হয়। চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, চুম্বকের কাছে একটা চৌম্বক পদার্থ আনলে সেই চৌম্বক পদার্থটাকে চুম্বক তার দিকে আকর্ষণ করে, অর্থাৎ এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, আমরা যে বৈদ্যুতিক মোটরগুলো ব্যবহার করি সেখানে তড়িৎ শক্তি খরচ হয়, যান্ত্রিক শক্তি পাওয়া যায়। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, আমরা যে বৈদ্যুতিক হিটার ব্যবহার করি তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, আমরা যে বৈদ্যুতিক বাল্ব জ্বালি তাতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, আমরা যে রেডিও টেলিভিশন এতে যে শব্দ উৎপন্ন হয় সেখানে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, আমরা যদি পোড়া চুনকে ক্যালসিয়াম অক্সাইডকে যদি জলে দিয়ে দিই তাহলে এখানে কি হবে? রাসায়নিক শক্তি, সেই ক্ষেত্রে একটা তাপ উৎপন্ন হয়, এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, আমরা যে বৈদ্যুতিক সেল বৈদ্যুতিক কোষ যে আমরা ব্যবহার করি সেই বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি, ঠিক তেমনি পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি, পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি। যখন আমরা নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন করি সেই সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এখানে পারমাণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তেমনি পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তিও উৎপন্ন করতে পারি। আবার স্থিতিশক্তি থেকে গতিশক্তি, স্থিতিশক্তি থেকে গতিশক্তি, তাহলে একটা বস্তু স্থিতিশীল অবস্থায় থাকার সময় তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা স্থিতিশক্তি, আর একটা বস্তু তার গতিশীল অবস্থার জন্যে যে শক্তির অধিকারী হয় সেটা হলে গতিশক্তি। তাহলে আমরা স্থিতিশক্তি থেকে গতিশক্তি কীভাবে পাবো, এরকম একটা উদাহরণ দিই। আমরা যদি কোনো বস্তুকে ছাদ থেকে ফেলে দিই, অর্থাৎ ছাদে যখন বস্তুটিকে রাখা ছিল সেই বস্তুটার মধ্যে যে শক্তি ছিল সেটা পুরোটাই ছিল স্থিতিশক্তি, অর্থাৎ বস্তুটার অবস্থান পরিবর্তনের জন্য বস্তুটার মধ্যে কিছুটা পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়েছিল। এখন সেই বস্তুটাকে ছাদ থেকে নিচে ফেলে দিলে সেই বস্তুটা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আসে, অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি থেকে স্থিতিশক্তি, এটার উদাহরণ দেখি। আমরা যদি একটা ঢিলকে উপরের দিকে ছুঁড়ে দিই, অর্থাৎ যখন ঢিলটাকে উপরের দিকে ছুঁড়ছি তখন তার মধ্যে ছিল পুরোটাই গতিশক্তি, তাহলে আস্তে আস্তে করে এর গতিশক্তিটা কমতে থাকে এবং একটা বিশেষ উচ্চতায় উঠে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর এটা স্থির হয়ে যায়, অর্থাৎ সেই অবস্থানে বস্তুটির মধ্যে সঞ্চিত শক্তি টোটালটাই স্থিতিশক্তি হয়ে যায়। তাহলে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, আবার একটা বস্তুকে নিচে থেকে উপরে ছুঁড়ে দিলে এক্ষেত্রে গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। ভর ও শক্তির তুল্যতা, মাস এনার্জি ইকুইভ্যালেন্স, তাহলে ভর এবং শক্তির তুল্যতা। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুসারে ভর এবং শক্তি তুল্যতা আছে, অর্থাৎ ভর এবং শক্তি একে অপরে পরিবর্তিত হতে পারে, ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। শক্তির অপর একটি রূপ হলো ভর, তাহলে যেটা শক্তি সেই হচ্ছে ভর, শক্তির অপর একটি রূপ হলো ভর। পদার্থকে শক্তিতে ও শক্তিকে পদার্থে রূপান্তরিত করা সম্ভব, তাহলে আমরা বলবো শক্তির আর একটা রূপ হলো ভর। আমরা কোনো পদার্থকে বা কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারি, আবার কোনো শক্তিকে পদার্থে বা ভরেও আমরা রূপান্তরিত করতে পারি।
ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই যে ফর্মুলাটা এখানে লেখা আছে, এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারবো কিছু পরিমাণ ভর যদি পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। আমরা যদি এম ভরের কোনো বস্তুকে, এম ভরের বস্তুটাকে যদি সরাসরি সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করি তাহলে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেখানে ই হবে শক্তি, উৎপন্ন শক্তি, এম হবে ভর, যে ভরটাকে বিনাশ করে আমি শক্তি উৎপন্ন করছি, আর সি হচ্ছে শূন্যে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ফর্মুলা দিয়ে আমরা কোনো ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করি তাহলে কতটা শক্তি পাওয়া যাবে সেটা আমরা হিসাব করতে পারবো। তাহলে এখানে আমরা দেখলাম আগে যে আমরা দুটো সংরক্ষণ সূত্র পড়ে এসেছি, ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণের বেলা বলেছিলাম ভরকে সৃষ্টি করা যায় না বা ভরকে ধ্বংস করা যায় না। শক্তির ক্ষেত্রেও তাই বলেছিলাম যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংস করা যায় না। কিন্তু এখন দেখলাম আমরা ভরকে ধ্বংস করলে শক্তি উৎপন্ন হবে আর শক্তিকে ধ্বংস করলে ভর উৎপন্ন হবে। ভর ও শক্তির সংরক্ষণ সূত্র, তাহলে আলাদা আলাদাভাবে ভরের সংরক্ষণ সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র এখন কাজে লাগবে না। এখন আমাদেরকে ভর শক্তির সংরক্ষণ সূত্র একসাথে পড়তে হবে। প্রকৃতিতে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক, প্রকৃতিতে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক, এদের মধ্যে বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। ভর শক্তির সৃষ্টি বা বিনাশ কখনোই সম্ভব নয়। তাহলে ভর শক্তি এদের সৃষ্টি বা বিনাশ কখনোই সম্ভব নয়। এটাই ভর শক্তির সংরক্ষণ বা নিত্যতা সূত্র। তাহলে ভর শক্তির সংরক্ষণ সূত্র বলি, প্রকৃতিতে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক, এদের মধ্যে বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব, ভর শক্তির সৃষ্টি বা বিনাশ কখনোই সম্ভব নয়। এটাকে একসাথে আমরা বলছি ভর শক্তি। ভর শক্তির সৃষ্টি বা বিনাশ কখনোই সম্ভব নয়, এটি ভর শক্তির সংরক্ষণ বা নিত্যতা সূত্র। আজকে এই পর্যন্ত। আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো। আর এই চ্যানেলটিতে থাকার জন্যে সকলকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে। অবশেষে সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি।